ঘড়ির কাঁটা ঘুরে কালচক্রের পুরো একটি বছর পার হয়ে গেছে, কিন্তু মির্জা ম্যানশনের ওপর জমে থাকা নিস্তব্ধতার গাঢ় কুয়াশা আজও এতটুকু হালকা হয়নি। যে বিশাল ম্যানশন একসময় ক্ষমতা, প্রভাব আর দাপটে গিজগিজ করত, আজ সেখানে কেবল কবরস্থানের মতো থমথমে নীরবতা। আমজাদ মির্জার আন্তর্জাতিক ফ্যান্টম সিন্ডিকেটের পতন, রাষ্ট্রদ্রোহিতা ও বেআইনি অস্ত্র চালানোর অপরাধে সামরিক ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর মির্জা সাম্রাজ্যের নামগন্ধ ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু সেই সাম্রাজ্য ধ্বংসের চেয়েও বড় ক্ষত রেখে গেছে বঙ্গোপসাগরের সেই কালচে জলরাশি, যা নিজের অতল গহীনে চিরতরে তলিয়ে নিয়েছিল তাবিব মির্জাকে। মিশন শেষ হওয়ার পর সোফিয়া কাউন্টার টেররিজম এজেন্সির মেডেল, প্রমোশন আর সমস্ত সম্মান এক নিমেষে প্রত্যাখ্যান করে নিজের চাকরি ছেড়ে দিয়েছে। সে এখন কোনো এজেন্ট নয়, কোনো সৈনিক নয়, সে কেবল এক অন্তহীন অনুশোচনা আর চিরন্তন ভালোবাসার কয়েদি। সোফিয়া এখন ঘর থেকে একদম বের হয় না বললেই চলে। বাইরের পৃথিবীর রূপ, কোলাহল বা আলো কোনো কিছুই আর তাকে আকর্ষণ করে না। জীবনের সমস্ত চঞ্চলতা হারিয়ে সে এখন এক জীবন্ত লাশ। তবে সে এখন আর নিজের পুরনো ঘরে থাকে না। সে পাকাপাকিভাবে থাকে মির্জা ম্যানশনের সেই বিশেষ সিভিউ ঘরটিতে, যা ছিল তাবিব মির্জার একান্ত নিজস্ব রাজত্ব। ঘরের প্রতিটা কোণে এখনো তাবিবের স্পন্দন জড়িয়ে আছে। কাঠের ওয়ার্ডরোবে ঝুলতে থাকা তাবিবের শার্টের গায়ে এখনো লেগে আছে সেই চেনা পারফিউম আর পার্সোনাল সিগারেট গাঢ় সুবাস। সোফিয়া প্রতিদিন অলস ভঙ্গিতে বিশাল ফ্রেঞ্চ জানালার কাছে এসে বসে থাকে। তাবিবের একটা গাঢ় নীল রঙের শার্ট নিজের গায়ে জড়িয়ে সে ঘন্টার পর ঘন্টা জানালার বাইরে ঝরতে থাকা বৃষ্টির দিকে চেয়ে থাকে। অন্যদিকে পুরো মির্জা বাড়ির সবচেয়ে বড় আঘাতটা লেগেছে হুরজানু মির্জার ওপর। স্বামী আমজাদ মির্জার পাপাচারের খবর প্রকাশ পাওয়া এবং কড়া জেল হাজতে বন্দি থাকা তাকে যতটুকু না ভেঙেছে, তার চেয়ে হাজার গুণ বেশি দুমড়ে মুচড়ে দিয়েছে একমাত্র সন্তান তাবিবের মৃত্যুর খবর। হুরজানু এখন আর কারোর সাথে কথা বলেন না। সারাদিন বাড়িতে কাঠপুতুলের মতো বসে থাকেন। তার চোখে কোনো পানি আসে না, মুখ দিয়ে কোনো শব্দও বের হয় না। তিনি এক প্রকার পাথর হয়ে গেছেন। বিকেলের আবছা আলোয় তাবিবের স্টাডি টেবিলে রাখা সোফিয়ার পার্সোনাল ফোনটা হঠাৎ কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল শায়নের এনক্রিপ্টেড নম্বর। সোফিয়া দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা কানে তুলে, সোফিয়া। ওপাশ থেকে শায়নের বিষণ্ণ ভারাক্রান্ত কণ্ঠ ভেসে এলো। আর কতদিন এভাবে নিজেকে গৃহবন্দী করে রাখবি? 1 বছর তো হয়ে গেল সোফিয়া। হেডকোয়ার্টার থেকে ডিরেক্টর তোর ইস্তফাপত্র এখনো হোল্ডে রেখেছেন। সার্ভিস তোকে আবার আগের পদে ফেরত চায়। প্লিজ সোফিয়া, সব ভুলে এজেন্সিতে ফিরে আয় না। এভাবে নিজেকে জ্যান্ত দাফন করে রাখা কোনো সমাধান নয়। সোফিয়া জানালার গা ফুরিয়ে গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলোর দিকে তাকিয়ে এক চিলতে বিষণ্ণ হাসি হাসে। তার গলার স্বর বরফ শীতল ও স্থির। যে সোফিয়া এজেন্সির হয়ে লড়াই করত, সে 1 বছর আগেই বঙ্গোপসাগরে সেই কালো পানিতে ডুবে মরে গেছে সায়ান। সোফিয়া শান্ত কণ্ঠে উত্তর দিল, আমাকে আর ফেরা ডেকো না। আমার এই জীবনের শেষ নিঃশ্বাসটুকু তাবিবের স্মৃতিতেই ক্ষয়ে যাবে। ভালো থাকিস তোরা। সায়ান কিছু একটা বলতে গেল, কিন্তু সোফিয়া কোনো সুযোগ না দিয়ে ধীর শান্ত ভঙ্গিতে কলটা কেটে দিল। কোল্ড লাইন ডিসকানেক্টের টুট টুট শব্দটা ভেসে আসতেই সায়ান নিস্পন্দ হয়ে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। হেডকোয়ার্টারে কাঁচা ঘেরা নিরিবিলি কেবিনে সে নিঃশব্দে ফোনটা টেবিলে নামিয়ে রাখে। সায়নের প্রফেশনাল কঠিন মুখের থমথমে ভাবটার আড়ালে লুকিয়ে থাকা তীব্র মানসিক যন্ত্রণাটুকু আর চেপে রাখা গেল না। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত পানি গড়িয়ে পড়ল গালের ওপর। সায়ান সোফিয়াকে ভালোবাসত এক নিরবচ্ছিন্ন নিঃশব্দ ভালোবাসা দিয়ে, কিন্তু সেই ভালোবাসাকে ব্যক্ত করার আগেই তা এক চিরন্তন ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। সায়নের চোখের সেই এক ফোঁটা পানি অলক্ষ্যে চোখ এড়ায়নি ঠিক পাশেই ক্যাজুয়াল পোশাকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা
প্রিয়ার। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে সায়নের টেবিলের কাছে এগিয়ে এলো। সে সায়নের কাঁধে এক হাত আলতো করে রাখল। তারপর গভীর দৃষ্টিতে সায়নের বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে খুব নিচু অথচ প্রজ্ঞাময় কণ্ঠে বলে, যা পাওয়ার নয় তা ছেড়ে দিতে হয় সায়ান। প্রিয়ার সেই একটিমাত্র বাক্য কফির ধোঁয়া ওঠা ঘরে এক ভারী নীরবতার জন্ম নিল। সায়ন চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে, আর সোফিয়া দূরে মির্জা ম্যানশনের বারান্দায় দাঁড়িয়ে তাবিবের শূন্যতায় নিজেকে সঁপে দিল এক চিরন্তন অপূর্ণ ভালোবাসার গহিনী। সায়নের কলটা কেটে দেওয়ার পর ঘরের ভেতর এক অসহ্য নীরবতা চেপে বসল। সোফিয়া কাঠের ফ্রেমের বিশাল জানালাটার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। বাইরে বৃষ্টির ধারাপাত একটু কমে এসেছে, তবে মেঘের গুরু গুরু ডাক থামেনি। নিজের উত্থাল পাথাল মনটাকে একটু শান্ত করার জন্য সোফিয়া সিদ্ধান্ত নিল সে একটি বই পড়বে। তাবিবের একটা অভ্যেস ছিল প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত 20 মিনিট আইন, আন্তর্জাতিক রাজনীতি কিংবা দর্শনের কঠিন কোনো বই পড়ার। সোফিয়া ধীর পায়ে তাবিবের রিডিং টেবিলের পেছনের বিশালাকার সেগুন কাঠের বুক সেলফটার সামনে গিয়ে দাঁড়ালো। বুক সেলফের সারি সারি ক্লাসিক বইগুলোর ওপর আঙ্গুল বোলাতে বোলাতে একদম নিচের তাকের দিকে নজর গেল তার। সেখানে দ্য আর্ট অফ ওয়ার বইটির ঠিক পেছনে যেন একটা অদ্ভুত ধাতব কিছু একটা দেখা যাচ্ছে। সোফিয়া বইটি সরিয়ে নিতেই চমকে ওঠে। বইয়ের তাকের ভেতরে দেওয়ালে সেট করা রয়েছে একটি অত্যাধুনিক মেটালিক ডিজিটাল পাসকোড লক। স্ক্রিনে নীল আলো জ্বলছে নিভছে। সোফিয়া একটু থমকে গেল। তাবিবের ব্যক্তিগত রুমে এমন ডিজিটাল পাসকোড লক লাগানো সিক্রেট সিন্ধুক বা তাক থাকতে পারে তা সোফিয়া এতদিন এখান থেকেও আঁচ করতে পারেনি। সোফিয়া নিঃশ্বাস বন্ধ করে কয়েক সেকেন্ড ভাবল, পাসওয়ার্ড কি হতে পারে? তাবিবের ডেট অফ বার্থ, নাকি মির্জা ম্যানশনে কোনো সিক্রেট কোড? হঠাৎ সোফিয়ার মনে পড়ে গেল কক্সবাজারের সেই রাতের কথা, যেদিন তাবিব তাকে জড়িয়ে ধরে তার কানে কানে ফিসফিস করে বলেছিল, তুই আমার প্রথম ও শেষ অস্তিত্ব সোফিয়া। সোফিয়া কাঁপা কাঁপা আঙুলে ডিজিটাল প্যাডে চাপ দিল সোফিয়ার নিজের জন্ম তারিখ আর তাদের কবুল বলার সেই তারিখটার কম্বিনেশন 150825। বিপ বিপ, অ্যাক্সেস গ্রান্টেড। পাসকোড লকটি মেটালিক শব্দ করে খুলে গেল, আর তার পরপরই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল। বিশালাকার ভারী সেগুন কাঠের পুরো বইয়ের তাকটা এক অদ্ভুত হাইড্রোলিক মেকানিজম নিঃশব্দে একপাশে সরে যায়, আর তার পেছনে উন্মোচিত হলো এক প্রকাণ্ড ধোঁয়াটে আবছা আলোর সিক্রেট মেটালিক দরজা। সোফিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে ধীর পায়ে সতর্ক পদক্ষেপে সেই সিক্রেট দরজার ভেতরে পা রাখে। ভেতরে ঢুকতেই অটোলুমিসেন্ট বার্নিং লাইটগুলো এক এক করে জ্বলে উঠল, আর পুরো সিক্রেট রুমের ভেতরের দৃশ্যটা চোখের সামনে স্পষ্ট হতেই সোফিয়া যেন এক লহমায় পা থেকে মাথা পর্যন্ত বরফ হয়ে থমকে গেল। এগুলো সে কি দেখছে? সোফিয়ার বুকের ভেতরটা হিম হয়ে এলো। প্রকাণ্ড সাউন্ডপ্রুফ ঘরের চারপাশের দেওয়ালে ঝুলানো রয়েছে শত শত ছবি আর হাইটেক মনিটর, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা হলো দেওয়ালের প্রতিটি ছবিতে রয়েছে সোফিয়া নিজে। সোফিয়ার একদম ছোটবেলার ছবি, চাইল্ড হোম থেকে শুরু করে এজেন্সিতে জয়েন করা, ট্রেনিং সেশনের প্রতিটি মুহূর্ত, সায়ান আর প্রিয়ার সাথে মিশনে যাওয়া, এমনকি তাবিবকে বিয়ে করে এই বাড়িতে আসা পর্যন্ত সোফিয়ার জীবনের প্রতিটি কদমে নিখুঁত ছবি ও তথ্য একদম টাইমলাইন ধরে সাজানো। শুধু তাই নয়, সোফিয়া, সায়ান আর প্রিয়া কে কোন এজেন্সির হয়ে কাজ করে, কার কোড নেম কি, তাদের অপারেশনাল রুটিন আর ব্যাকগ্রাউন্ড কি, এমনকি প্রিয়াঙ্কা চৌধুরী সেজে প্রিয়া কিভাবে মির্জা ম্যানশনে এন্ট্রি নিয়েছিল তার প্রতিটি প্ল্যানিং ডকুমেন্টস ফাইলিং করে রাখা হয়েছে সেখানে। তাবিব শুধু তাদের চিনত না, সে এজেন্সির চেয়েও এক ধাপ এগিয়েছিল। সোফিয়া পা বাড়ল ঘরের মাঝখানে থাকা একটি প্রকাণ্ড স্টিলের টেবিলের দিকে।
টেবিলের উপর সুন্দর করে সাজানো রয়েছে একগুচ্ছ মেটালিক এনক্রিপ্টেড হার্ড ড্রাইভ, কিছু প্রাইভেট কমব্যাট ম্যাপ আর একটি বড় কালো চামড়ার বাঁধাই করা ফাইল। সোফিয়া থরথর করে কাঁপতে থাকা হাতে ফাইলটি নিজের দিকে টেনে নিল। ফাইলে চাপ দেওয়া মাত্র একটা গোপন স্ক্যানার সোফিয়ার আঙ্গুলের ছাপ রিড করে ফেলল। স্ক্রিনে লেখা উঠল, প্রজেক্ট ফ্যান্টম পার্জিং, অ্যাক্সেস গ্রান্টেড ফর সোফিয়া আহমেদ। সোফিয়া নিঃশ্বাস বন্ধ করে ফাইলটির প্রথম পাতা উল্টালো। ফাইলটার প্রতিটি পাতায় জলছাপ দিয়ে লেখা এজেন্সির সিক্রেট ওয়াটারমার্ক। কিন্তু পাতায় থাকা ডায়েরি নোটগুলো পড়তে পড়তে সোফিয়া চোখের মনি স্থির হয়ে গেল। সেখানে খুব পরিষ্কার ভাষায় তাবিবের নিজের হাতে লেখা রয়েছে, আমি জানি আমজাদ মির্জার সাম্রাজ্য উপড়ে ফেলার জন্য এজেন্সি সোফিয়াকে আমার কাছে পাঠাবে। সায়ান আর প্রিয়াকে আন্ডার কভার হিসেবে ব্যবহার করা হবে। প্রিয়া যখন লন্ডন থেকে বাবার কাছে লিগ্যাল ফান্ডের প্রস্তাব পাঠাবে, আমি তাতে বাধা দেব না। কারণ আমজাদ মির্জার পুরো প্রাইভেট ফান্ড এক জায়গায় সেন্ট্রালাইজ করার জন্য এর চেয়ে বড় সুযোগ আর নেই। আমি শুধু চাই সোফিয়া যেন কোনো বিপদে না পড়ে। ও ভাবে সে আমাকে ধোঁকা দিচ্ছে, ও জানে না আমি চাই সে আমাকে আইনের জালে বাঁধুক। ফাইলটির পরের পাতায় সোফিয়ার একটা আন্ডার কভার আইডির কপি পিন দিয়ে আটকানো। নিচে লেখা, আমার রানী ভাবে সে এক চতুর শিকারে বেরিয়েছে, কিন্তু সে বোঝে না এই পুরো দাবা খেলার ছকটা আমি সাজিয়েছি, যাতে আমার বাবার পাপের চূড়ান্ত পরিণতি আমি নিজের চোখে দেখতে পারি, আর এই জঘন্য মাফিয়া অন্ধকার দুনিয়া থেকে সোফিয়াকে চিরতরে মুক্ত করতে পারি। হঠাৎ দেওয়ালের একদম পেছনের একটা ডাকবোর্ডের দিকে সোফিয়ার চোখ গেল। সেখানে একটি বিশালাকার আন্তর্জাতিক ম্যাপ আর একটা কালো সিলের ছবি রাখা আছে। সেই ছবির ওপর নজর পড়তেই সোফিয়া সম্পূর্ণ পাথর হয়ে গেল। তার মাথার ভেতরে যেন সহস্র ভোল্টের বোমানো বিস্ফোরণ ঘটল। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইল। যে গোপনীয় তথ্যটি সে সেখানে দেখতে পেল, তা পুরো অপারেশনের গতিপথ 1 সেকেন্ডে উল্টে দিল। সেগুলো দেখে সোফিয়ার পা থরথর করে কাঁপতে লাগে। সে ব্যাকুলভাবে নিজের চুল চেপে ধরে এক চরম ও নির্মম সত্য উপলব্ধি করল। সোফিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, বুকে বাতাস আটকে এলো। তার মানে এতদিন উল্টো তাদের নিয়েই খেলা হয়েছে। তারা শিকারী ছিল না, শিকারী ছিল তাবিব। সোফিয়া 1 সেকেন্ডও আর ভাবার সময় পেল না। মাথার ভেতর এক প্রকাণ্ড তাণ্ডব চলতে লাগলো। সে কাঁপানো হাতে পকেট থেকে পার্সোনাল ফোনটা বের করে। হাত এতটাই কাঁপছে যে দুবার ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল। সে কোনো মতো ডায়াল করলো সায়নের সিক্রেট প্রাইভেট নম্বরে। ওপাশে সায়ন সবেমাত্র অফিস টেবিল থেকে উঠে নিজের কফির মগটা হাতে নিচ্ছিল। প্রিয়ার সাথে মাত্রই 2-1টা কথা শেষ করেছে সে। সায়নের ফোনটা বাজতেই সে অলস ভঙ্গিতে স্ক্রিনের দিকে তাকালো। সোফিয়ার নাম উঠতে সে একটু অবাক হয়ে রিসিভ করলো। সোফিয়া, কি হয়েছে? তুই মাত্রই তো কল কাটলি। সায়ন নিজের বাক্য শেষ করার সুযোগটুকুও পেল না। সোফিয়া আক্ষরিক অর্থে চিৎকার করে উঠল। সিক্রেট রুমের মেটালিক সাউন্ডপ্রুফ দেওয়ালে প্রতিধ্বনি তুলে সোফিয়ার সেই আতঙ্কিত হাঁপাতে থাকা চরম বিস্ময়ে ভরা কণ্ঠ ভেসে এলো। সায়ন, আমরা ভুল ছিলাম, আমরা সম্পূর্ণ ভুল ছিলাম সায়ন। আমরা কেউ ওকে ট্র্যাপ করিনি। আমরা এতদিন ধরে কেবল তাবিবের পাতা ট্র্যাপেই পা দিয়েছিলাম। সায়ন সোফিয়ার চিৎকার শুনে চমকে উঠল। প্রিয়াও সায়নের অস্থিরতা দেখে দ্রুত সায়নের পাশে এসে দাঁড়ালো। সায়ন লাউড স্পিকার অন করে দিল। সোফিয়া, কি বলছিস এসব? শান্ত হ। কি হয়েছে তোর? শান্ত হওয়ার মতো কিছু অবশিষ্ট নেই সায়ন। সোফিয়া ফুপিয়ে কেঁদে উঠে উন্মাদের মতো বলতে লাগলো, তাবিব শুরু থেকেই জানতো আমি কে, তুই কে, আর প্রিয়া কে। সে প্রথম থেকেই জানতো প্রিয়াকে আমরাই নাটক করে তার কাছে পাঠিয়েছি। ও কোনো বোকা কেউ ছিল না সায়ন। সে চাইছিল আমজাদ মির্জা নিজেই হাতে নাতে গ্রেফতার হোক।
সে চাইছিল ফ্যান্টম সিন্ডিকেটের আন্তর্জাতিক সমস্ত রুট আর অস্ত্র স্পেশাল ট্রাইব্যুনালের কবজায় আসুক। আমজাদ মির্জার পুরো রাজত্ব ধ্বংস করার জন্য সে আমাদের ব্যবহার করেছে। আমাদের দিয়েই সে নিজের রাস্তা ক্লিয়ার করেছে সায়ান, আমাদের দিয়েই। ফোনটা সোফিয়ার হাত থেকে সশব্দে মেটালিক মেঝেতে খসে পড়ল। প্রিয়া দুই হাতে নিজের মুখ ঢেকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, আর সায়ান হাতের কফির কাপটা ছেড়ে দিয়ে নিস্পন্দ কাঠের মতো টেবিলের পাশে জমে গেল। বাইরে ঝড়ো হাওয়া বইছে, আর সিক্রেট রুমের আবছা আলোয় হাঁটু মুড়ে বসে সোফিয়া বুঝতে পারল যে পুরুষটিকে তারা ধ্বংস করবে ভেবেছিল, সে আসলে নিজের জীবন বাজি রেখে তাদেরকেই বিজয়ী বানিয়ে দিয়ে সাগরের অতল গহীনে বিদায় নিয়েছে। খুব তাড়াতাড়ি আসবে নতুন পর্ব, শুনতে থাকুন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন।